বন্ধুরা, 2011-য় এই রাজ্যে ক্ষমতা দখলের পর এত বিড়ম্বনায় বোধহয় এর আগে কোনোদিন তৃণমূল নেত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়েনি, যা হয়েছে আর.জি. কর কাণ্ডের পরে। যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন দেখা যাচ্ছে, মানুষের ক্ষোভ যেভাবে আছড়ে পড়ছে, তাতে ভয় পেয়ে তাকে নিজেকে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু সেখানে গতকালের মিছিলে কিন্তু সেই ভিড় দেখা যায়নি। মাত্র 1000, 2.5, 3 মতো লোক ছিল। সমস্ত জায়গা থেকে লোক আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবং যখন তিনি বক্তৃতা করছেন, কয়েকশো মাত্র লোক তার সামনে, অন্তত এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এই সবের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন তার গেম শেষ? কিছুতেই আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। আর তাই শেষ খেলা হিসেবে, শেষ মরিয়া চেষ্টা হিসেবে তিনি কি বিজেপিকে এবার টোপ দেওয়া শুরু করলেন? একটা শো কল্ড ঝগড়া, একটা শো কল্ড মনোমালিন্য, যেটা এর আগে বারবার দেখা গেছে তৃণমূল যখন অস্বস্তিতে পড়েছে, তৃণমূলের বিরুদ্ধে যখন ক্ষোভ সম্মিলিতভাবে সামনে উঠে আসছে, তখন যে ঝগড়াটা দেখিয়ে, যে মনোমালিন্যটা দেখিয়ে বারবার ফোকাসটা ঘুরিয়ে দিয়েছেন, সেটাকেই নতুনভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যাতে করে কোথাও গিয়ে একটা বিজেপির শীর্ষস্তরে বার্তা যায় যে তৃণমূল কংগ্রেসের ফাটলটা অত্যন্ত চওড়া হয়েছে এবং সেই ফাটল দিয়ে ঢুকে বাংলায় ক্ষমতা দখল করতে পারবে। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে প্ল্যানটা বারবার বিজেপির মুখে শোনা যায়, যে যেভাবে মহারাষ্ট্রের ক্ষমতা দখল হয়েছে, সেইভাবে পশ্চিমবঙ্গেও কেউ একজন একনাথ শিন্ডে হয়ে উঠবেন এবং মমতা সরকারের পতন ঘটাবেন, সেই জায়গাটা, সেই জল্পনাটাই কি উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে? আর এতে একটা দিক যেরকম স্পষ্ট হচ্ছে যে আর.জি. কর কাণ্ড কিছুতেই সামাল দেওয়া যাবে না, এই ধারণাটা কিন্তু তৃণমূলের মধ্যেই দৃঢ় হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি বিজেপি সেই টোপটা গিলবে, বা এরকম কোনো সম্ভাবনাটাকে সামনে দিয়ে আর.জি. কর কাণ্ডটা ফাইনালি পলিটিক্যাল যুদ্ধ হিসেবে, পলিটিক্যাল গেম হিসেবেই থেকে যাবে? তার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আর.জি. কর কাণ্ড হওয়ার পর থেকেই একটা কথা, একটা বার্তা সঙ্গোপনে সোশ্যাল মিডিয়ায় এবং সো-কল্ড অনুপ্রাণিত মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কী সেই বার্তা? সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, যাকে সেনাপতি বলে অভিহিত করে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি এই আর.জি. কর কাণ্ড নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং সরকার ও দলের ভূমিকায় তিনি মোটেই সন্তুষ্ট নয়। তিনি বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে দলমত কিচ্ছু দেখা যাবে না, যারা প্রকৃত দোষী তাদেরকে ধরতে হবে, এবং সেই জন্য যদি নিজের দলের কেউ সামনে আসে, কারোর নাম যদি সামনে আসে, তাকেও এই ব্যাপারে রেহাই দেওয়া যাবে না। আর এই ব্যাপারেই নাকি দলের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে। এবং গতকাল রাত থেকে একটা খবর একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, বা ছড়িয়ে দেওয়া হচ্ছে বেসিক্যালি, যেটা আমার মতে খাওয়ানো হচ্ছে। সেই খবরটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্ররা বিভিন্ন টিভি চ্যানেলে যায়, সেই জায়গায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দায়িত্ব কেড়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গল্পটা কি শোনানো হচ্ছে? গল্পটা শোনানো হচ্ছে যে এই যে বিভিন্ন টিভি চ্যানেলে যারা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতে যায়, সেই তালিকা এতদিন আইপ্যাক ঠিক করে দিত তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং সেই তালিকা অনুযায়ী সেটাকে এক্সিকিউট করানো হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিস থেকে। কিন্তু 14ই আগস্ট রাত্রে, যেটা রাত দখলের, মেয়েদের রাত দখলের রাত ছিল, সেই দিনকে যখন আর.জি. কর কাণ্ডে ভাঙচুর হলো, তখন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সিপিকে ফোন করেন এবং সেখানে তার ভূমিকা নিয়ে, তার না পৌঁছানো নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি করেন, এবং তার চাপেই নাকি বিনীত গোয়েলকে শেষ পর্যন্ত সেখানে যেতে হয়। আর এই ঘটনায় প্রচণ্ড নাকি চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি গতকালই তার যিনি সেনাপতি রয়েছেন, সুব্রত বক্সী, তাকে জিজ্ঞাসা করেন যে এই মুখপাত্রদের এই ব্যাপারটা কে দেখে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিংটা কে দেখে। এবং সুব্রত বক্সীর কাছ থেকে তিনি জানতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটা দেখেন এবং আইপ্যাকের থ্রু দিয়ে পুরো ব্যাপারটা হ্যান্ডেলিং হয়। সাথে সাথে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীকে নির্দেশ দেন যে ইমিডিয়েটলি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে নিতে হবে, এবং সুব্রত বক্সী নিজে সেটা সামাল দেবেন। এবং সুব্রত বক্সীর কাছে এখন অনেক দায়িত্ব রয়েছে, সুতরাং তিনি যেহেতু সরাসরি পারবেন না, তিনি একজনকে ঠিক করে দেবেন, তিনি এই ব্যাপারটা হ্যান্ডেল করবেন, পুরোটা অবজার্ভ করবেন সুব্রত বক্সী। সেই অনুযায়ী এবার থেকে জয়প্রকাশ মজুমদারকে এর দায়িত্ব দেওয়া হলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক আর এটার মধ্যে থাকবে না। তার কারণ হচ্ছে যে অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্টান্স, এমনকি গতকালের মিছিলেও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। এই জায়গা যেটা হচ্ছে সেটা মোটেই মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না, এবং সেই জায়গা থেকেই এই রকম একটা কড়া পদক্ষেপ তিনি নিয়েছেন। গল্পটা বেশ সাজিয়ে গুজিয়ে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানে ছড়ানো হচ্ছে। আচ্ছা, যারা তৃণমূল কংগ্রেসটা কাছ থেকে দেখেছেন বা করেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে পরিচিতি আছে যাদের, এটা এটা তাদের কাছে সামান্যতম বিশ্বাসযোগ্য থাকবে। এই তৃণমূল কংগ্রেসের যেটুকুনি ডাউনফল হয়েছে, যেখানেই বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা গেছে, তার এক এবং একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে যেভাবে প্রজেক্ট করছেন, এবং সেটা মুকুল রায়ই হোক, শুভেন্দু অধিকারী হোক, বা যে ধরনের বড় বড় নেতা যারা যারা শো কল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারতেন, তাদের দলত্যাগের এক এবং একমাত্র কারণ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অতিরিক্ত আস্থা। প্রত্যেকেরই বক্তব্য ছিল, মানে সরাসরি নয়, যেটা অ্যানালিসিস করে উঠে আসছে বা তাদের বক্তব্য ঘুরিয়ে যে কথাগুলো ইঙ্গিত করে, সেটা হচ্ছে তারা দলের জন্য রক্তঘাম ঝরিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার থেকে এসছে, তাকে মেনে নিতে অসুবিধা নেই। তিনি একটা রাজনীতি করুন, পার্শিয়াল রাজনীতি করুন, একটা ভালো পোস্টে থাকুন, ভালো মন্ত্রিত্ব নিন, কারোর কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের ব্যাটনটা কার হাতে থাকবে, এই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিছুতেই জমি ছাড়তে রাজি ছিলেন না। আর এইটা বুঝেই কার্যত তাদের বিরুদ্ধে দলের মধ্যেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়, এবং যে কারণে আর তারা তৃণমূলের রাজনীতিটা করতে পারেন না। এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যেটা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াত আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুব্রত বক্সিকে জিজ্ঞাসা করে জানতে হচ্ছে যে দলের মুখপাত্র বা মিডিয়া হ্যান্ডেল কারা, কে করেন, তিনি কিচ্ছু জানেন না। এই গল্পটা শুনতে হবে, এই গল্পটা মানতে হবে। আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই ঘটনায় বারবারই কিন্তু তৃণমূলের অতি উচ্চ প্রভাবশালী কারোর দিকে আঙুল উঠতে পারে, এমন সম্ভাবনার কথা বিভিন্ন ভাইরাল হওয়া অডিও, ভিডিও, হোয়াটসঅ্যাপ চ্যাট, এমনকি বিরোধীদের কথাতেও ক্রমশ উঠে আসছে। এবং সেই জায়গা থেকে তৃণমূলের অতি উচ্চ প্রভাবশালী, মানে সর্বোচ্চ স্তরের 2 নেতা নেত্রীর দিকেই স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা একটা বোঝাপড়া থাকে যে হ্যাঁ, এরাই হতে পারেন। এর বাইরে অন্য কেউ হলে সেটা রীতিমতো সারপ্রাইজিং হবে। এবং সেই জায়গা থেকে সত্যি সিবিআই তদন্ত যদি সঠিক পথে চলে এবং দেখা যায় যে তৃণমূলের শীর্ষ স্তর থেকে কেউ গ্রেপ্তার হচ্ছেন, বা কারোর ইনভলভমেন্টে এটা হচ্ছে, কারোর অঙ্গুলি হেলনে পুরো জিনিসটা হচ্ছে, তাহলে যে চাপটা তৈরি হবে, যে গ্রেপ্তারির পর যে জনবিস্ফোরণটা ঘটবে এখানে, তারপর কিন্তু আর নবান্নে সরকার টিকিয়ে রাখতে পারবে না। এবং এত বড় স্কোপ পেলে বিজেপি কিন্তু কিছুতেই সেই জায়গাটা ছাড়বে না। তারা কিন্তু এখানে যে রাজনৈতিক জায়গাটা আছে, যেহেতু তারা প্রধান বিরোধী দল, খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটা তারা দখলের চেষ্টা করবে। আর তাই এবার একটা খুব সন্তর্পণে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো, দলের মধ্যে কিন্তু আবারও একটা স্প্লিট এসে গেছে, একটা বড় সম্ভাবনা এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ ঘোষণা করতে পারেন। তিনি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দল চালাচ্ছেন, যেভাবে এই দোষীরা সামনে আসছে, সেটাতে তিনি খুশি নন। উল্টে তিনি যারা প্রকৃত দোষী, তিনি একটা রিফরমেশনের চেষ্টা করছেন। সেখানে কোনো দল দেখা হবে না, কোনো রং দেখা হবে না, প্রকৃত দোষী যারা তারা হবে। এবং এখানেই যেহেতু মতানৈক্য হচ্ছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন সরকার বা দলের পাশে নেই। তিনি এখানে নীতির আদর্শে আলাদাভাবে ভাবছেন, এবং তিনি তো একা ভাবছেন না, তার নিশ্চিতভাবে দলের মধ্যে একটা বড় কন্ট্রোল আছে। সুতরাং দলের একটা বৃহৎ অংশ তার সঙ্গে থাকবে। সেই অংশটা প্রয়োজন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন, তারা বেরিয়ে আসতে পারেন। এবং এই যে জায়গাটা আছে, এরা যদি বেরিয়ে আসে এবং বিজেপির যে ফ্র্যাকশনটা, বিজেপির যে অংশটা রয়েছে, তারা মিলে কিন্তু একটা জোট সরকার তৈরি করতে পারে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটবে। মানে খুব খুব একটা পরিচিত চিত্রনাট্য, যেটা বারবার বারবার বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা কিন্তু তাদের আলোচনায় তুলে নিয়ে এসছেন। কেননা বিজেপি কিন্তু বারবারই বলে থাকে যে পশ্চিমবঙ্গে তারা মহারাষ্ট্র মডেল করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ বেরিয়ে আসতে পারে। কিন্তু সেখানে একটা প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছিল, যে তৃণমূল
তৃণমূল কংগ্রেস থেকে একটা অংশ যদি বেরিয়েও আসে, তাদের নেতৃত্বটাকে দেবেন কে? অর্থাৎ পশ্চিমবঙ্গের একনাথ শিন্ডেটা হবেন কে? যাদের নামগুলো উঠে আসছে তাদের কারোরই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত বড় বিদ্রোহ দিয়ে দল ভেঙে বেরিয়ে আসার মতো হিম্মত আছে, এমনটা কিন্তু কেউ আজ অব্দি বলেনি। সেখানে এক এবং একমাত্র নাম, যিনি এটা করলেও করতে পারেন সত্যি সত্যি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু বারে বারেই অনেকে বলেছেন। তিনি করবেন কি করবেন না অন্য ব্যাপার। কিন্তু দেখুন, যে মুহূর্তে গতকালের এই মিটিংটা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নামলেন এবং তারপরও সেই কাঙ্ক্ষিত সাফল্য এলো না। উল্টে মানুষের যে স্বতঃস্ফূর্ত রাগ ক্ষোভ ছিল সেটা তার সরকারের বিরুদ্ধে এতটাই প্রবল হয়েছে, সেটা এই তৃণমূলের জোর করে নামানো মিছিল দিয়ে কিছুতেই হ্যান্ডেল করা যায়নি। এই জায়গাটা স্পষ্ট হয়ে যাওয়ার পরই হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মতের মিল হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, তাকে আর কিছু হ্যান্ডেল করতে দেওয়া হবে না, তার এই স্টান্স পছন্দ হচ্ছে না দলনেত্রীর, এই ধরনের ব্রেকিং নিউজ বারবার সংবাদ মাধ্যমের সামনে আসছে। এটা কি এতটাই এতটাই কাকতালীয় ব্যাপার? অনেকেই বলছেন যে এটা অ্যাকচুয়ালি দিল্লিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বিজেপিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে যে দেখো আমাদের দলের মধ্যে তো একটা বড় ব্যাপার হয়েছে, সুতরাং এখানে যদি তোমরা এখন ওই সিবিআই তদন্ত নিয়ে পড়ে থাকো বা ওই জিনিসগুলোই কন্টিনিউ করো, তাতে হয়তো সরকারটা পড়ে যাবে, কিন্তু তোমাদের সেইভাবে কোনো রাজনৈতিক ফায়দা হবে না। বরং ওইসব ভুলে যাও, ভুলে গিয়ে এই যে স্প্লিটটা হয়েছে এখানে তোমরা রাজনীতি করতে নামো এবং সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে ভাঙাবার চেষ্টা করো, এখানে ক্ষমতা দখল করো। তাহলে সেক্ষেত্রে কি হবে? এক, তৃণমূল কংগ্রেসের যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে বিজেপি, তাদেরই একটা বড় অংশ সেই বিজেপির সঙ্গে থাকবে। ফলে আলটিমেটলি যে দুর্নীতি বিরোধী অভিযানটা সেখানে কি একটু সফট হয়ে যাবে? আলটিমেটলি ক্ষমতাটা ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের হাতেই থেকে যাবে। যে জায়গাটা তৈরি হয়েছে, এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, তাতে করে ভোট হোক বা অন্য কোনো মেথড হোক, এই মুহূর্তে কিন্তু তৃণমূলের ক্ষমতায় ফেরার খুব একটা সম্ভাবনা থাকবে না। এবং যদি ক্ষমতায় বিরোধীরা কেউ এসে যায়, এই তৃণমূলের বিরুদ্ধে যে রাগটা আছে সেই জায়গা থেকে বা যে দুর্নীতির অভিযোগটা আছে সেই জায়গা থেকে কিন্তু কড়া পদক্ষেপ হবে। ফলে আগামী দিনে অনেককেই রাজনীতির ময়দানে না দেখে তিহার জেলে গড়াগড়ি দিতে দেখা যাবে। সেই জায়গায় যদি তৃণমূলেরই একটা অংশ বিজেপির সঙ্গে যোগ দিয়ে সরকার করে, তাহলে সেই সম্ভাবনাটাই কিছুটা হলেও জল পড়ে যেতে পারে। এই সমস্ত কিছু বুঝেই কি আলটিমেটলি একটা গুলিয়ে দেওয়ার ফাইনাল খেলা চেষ্টা হচ্ছে? দেখুন, অনেকেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে খুব ভালো ছিলেন, শাসক হিসেবে তিনি ব্যর্থ, কিন্তু তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন। যখন যেভাবে দরকার, যখন যার পায়ে ধরে দরকার মানে রাজনৈতিকভাবে, সেটা তিনি করেন। যখন যার কলার চেপে দরকার রাজনৈতিকভাবে, সেটাও তিনি করেন। তার ওই রাজনীতির যে কথাটা বলেন না, চিরকালীন শত্রু বা মিত্র বলে কেউ হয় না, তার কাছ থেকে শিখতে হবে। যাকে আজকে তুলোধনা করছেন, গালিগালি করছেন, কালকেই তার সঙ্গে গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছেন। মানে নীতি আদর্শের বালাই রাখতে হবে না, যখন যেমন তখন তেমন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন। এবং তার থেকেও বড় কথা, তার যেটা একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে বাংলার রাজনীতি, একদম মাটি থেকে উঠে আসা রাজনীতি, সেইটাও তিনি খুব ভালো বোঝেন। ফলে হাওয়া কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী কী রাজনৈতিক মুভ দিতে হবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খুব কম লোক বোঝেন। আর সেটা বুঝেই এবার তিনি পশ্চিমবঙ্গের হাওয়াটা বুঝে গেছেন যে যে রাজত্বকাল 2011 সালে তার নেতৃত্বে শুরু হয়েছিল তার অবসান হবে। কোনোভাবেই আর এটা তিনি আটকাতে পারবেন না। যেভাবেই হোক তার সরকারের পতন ঘটছেই। আর তার সরকারের পতন হলে যে যে অভিঘাতগুলো নেমে আসবে, সেগুলোকে আটকাবার জন্যই কি এখন থেকে একটা পাল্টা অ্যান্টিডোটের খেলা তিনি শুরু করেছেন এবং সেটাই বিজেপিকে ইঙ্গিত দেওয়া। দেখো, অভিষেকের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে, হয় কখনো এর আগে দলের নবীন প্রবীণ ব্যাপার বা যা যা ব্যাপার হয়েছে, প্রত্যেকটা দেখা গেছে একটা বিশেষ কোনো ইস্যুকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক হয়ে লড়াই করেছেন। এবং আবারও ওই একই কথা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এখানে স্থাপন করার জন্যই তো তৃণমূলের যত ডামাডোল শুরু হয়েছে। এবং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা বাধা হতে পারেন, তাদেরকে হয় রাজনীতি ময়দান থেকে সরে যেতে হয়েছে, নাহলে তাদেরকে জেলে যেতে হয়েছে। আর যারা যারা এরপরও বিদ্রোহ করার চান্স ছিল, তারা সকলেই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এই ছাড়া বাক্য শুরু করেন না। তাহলে সেই জায়গা থেকে সত্যিই তৃণমূলের মধ্যে ডামাডোল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তৃণমূল ভেঙে পড়তে পারে। এটা
ওই সাজানো ঘটনা ছাড়া আর অন্য কিছু কি হতে পারে? আর এই সাজানো ঘটনাকে এখন সামনে নিয়ে এসে মিডিয়াতে এত ব্যাপকভাবে প্রচার করার উদ্দেশ্য কোনোভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে এই রাজনৈতিক টোপটা গেলানোর চেষ্টা। এছাড়া কি অন্য কিছু হতে পারে? প্রশ্নটা কিন্তু কাল রাত থেকেই ঘুরপাক খেতে শুরু করেছে। কিন্তু সেটা কি হবে, রাজনৈতিক বল কোন দিকে গড়াবে সে তো ভবিষ্যতেই বলবে, আমাদের দৃষ্টি থাকবে। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি কেঁপে গেছে, গদি টলমল করছে এবং এটা নিজে তিনি অনুধাবন করছেন, এই সাজানো গল্প এবং এই তত্ত্ব এগুলো কিন্তু কনফার্ম করে দিচ্ছে। আপনাদের কি মনে হয়? সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছে? নাকি এই সাজানো নাটকে বিজেপিকে টোপ গেলানোর চেষ্টা হচ্ছে? আর যদি সত্যিই বিজেপিকে টোপ গেলানোর চেষ্টা হয়, বিজেপি কি এই ঐতিহাসিক ভুলটা করবে? নাকি আরজিকর কাণ্ড সত্যিই শাসক মমতার ইনিংস শেষ করে দেবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।